আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি 26 তোমাদের কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত এমসিকিউর ব্যাখ্যা সহ ক্লাস এই অংশে থাকছে এবং প্রত্যেকটা কবিতা থেকে বাছাইকৃত এমসিকিউ ব্যাখ্যা সহকারে পড়ানো হবে, যেখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। শুরুতেই আমাদের যেই কবিতাটি রয়েছে সেটি হচ্ছে ঋতু বর্ণন কবিতা, অর্থাৎ যে 6টি ঋতু রয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই ঋতুগুলো থেকে যে কোন ঋতুর কোন বৈশিষ্ট্য এবং মানব জীবনের সাথে এর যে একটা ওতপ্রোতভাবে একটা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। প্রথম প্রশ্নটি বলছে ঋতু বর্ণন কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে? সেটা হচ্ছে এই যে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে, বসন্ত ঋতু। বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবিকে 100% দিয়ে রাখছি, আসতে পারে পরীক্ষায়। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে আলাওল, এটা আসবে পরীক্ষায়। আলাওল কোন কাব্য রচনা করেন? এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী। ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংশুক সঘন বন কি রঙের? অর্থাৎ যে কিংশুক যে ফুলের কথা বলা হয়েছে সেটা লাল। লালের মানে সে ফুলটা হচ্ছে রং হচ্ছে লাল। এরপরের কবিতাটি আরো বেশি গুরুত্বপূর্ণ, সোনাত্তরী কবিতা। এটা রূপক বা জীবন দর্শন আশ্রিত কবিতা। রূপক বা জীবন দর্শন আশ্রিত কবিতায় এখানে প্রভাত বেলার কথা বলা হয়েছে, প্রভাত বেলার কথা বলা হয়েছে এই কবিতায়। এবং এর পাশাপাশি দেখো, ওগো, কাউকে ডাকা বা আহ্বান করার জন্য আমরা ওগো বলে থাকি, এটা হচ্ছে সম্বোধন পদ, এবং সম্বোধন পদের পরে কি বসে? কমা বসে, যে বসেছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তুমি কে? এখানে তুমি হচ্ছে যে মাঝির কথা বলা হয়েছে। আর সোনাত্তরী কবিতা যেহেতু এটা রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা, মনে রাখবে এই বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পা লোকের প্রতীক। চিরায়ত মানে হচ্ছে চিরন্তন, চিরায়ত শিল্পা লোকের প্রতীক হবে। তারপরের প্রশ্নটি, রবি ঠাকুর কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান? সেটি হচ্ছে 1913 খ্রিস্টাব্দে, এবং এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি এবং এর সাথে অন্যান্য কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কারটা পান। ধান কাটা হলো সারা মানে ধান কাটা শেষ হলো চরণটির মধ্য দিয়ে কোন ভাব প্রকাশ পেয়েছে? অর্থাৎ যেহেতু কোন ভাব প্রকাশ পেয়েছে বা এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা কিন্তু সাধারণ অর্থ হবে না, মানে লেখক কি বোঝাতে চেয়েছেন। ধান কাটা হলো সারা এটা দ্বারা বুঝিয়েছে কর্মের পরিণতি। অর্থাৎ সোনাত্তরী কবিতায় নদীর এপার দ্বারা দুনিয়াবী জীবন বা মৃত্যুর পূর্ববর্তী জীবনকে বোঝানো হয়েছে, আর নদীর ওপার দ্বারা মৃত্যুর পরবর্তী বা পরকালকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে যেমন কাজ করবে তার ফলটা ভালো এবং খারাপ সেভাবে সে পরকালে ভোগ করবে। সোনাত্তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। মহাকালের প্রতীক সেটি হচ্ছে এই যে দেখো, ধান, নদী, এগুলো তো হবে না, মাঝি, এবং এটা থাকতে পারে নির্মোহ মহাকাল, যার কোনো হচ্ছে মোহ নাই, আসক্তি নাই, নির্মোহ মহাকালের প্রতীক। এবং এর পাশাপাশি মনে রাখবা ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত, ছোট ক্ষেত হচ্ছে দুনিয়াবী জীবন বা জীবনের পরিধিকে বুঝিয়েছে, জীবনের যে পরিধি এটা মনে রাখবা, ছোট ক্ষেত। আরেকটা হচ্ছে যে কাল স্রোত কিসের প্রতীক? এটা অনেকবার এসেছে পরীক্ষায়। কাল স্রোত হচ্ছে অনন্ত। সোনাত্তরী কবিতায় এখানে কাল স্রোতে বাঁকা জল ছিল, সোনাত্তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? এটা হবে অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। বন্যার সময় কিন্তু প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, তাহলে এখানে বাঁকা জল কিসের প্রতীক? অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এই যে কোন কবিতা কোন ছন্দে রচিত, সেটা প্রতিদান থাকতে পারে, বিভীষণের প্রতি মেঘনাদ থাকতে পারে, 18 বছর বয়স কবিতা থাকতে পারে। এখান থেকে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, 18 বছর বয়স কবিতা, এটা হচ্ছে এই যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনাত্তরী কবিতার অধিকাংশ পংক্তি মানে অধিকাংশ যে লাইনগুলো আছে এটা কত মাত্রার? সেটা দেখো, এটা 8+5 মাত্রার, একটা পূর্ণ আর একটা হচ্ছে অপূর্ণ পর্ব। এই কবিতাটি গঠনগত দিক থেকে মিল রয়েছে কি হবে? রূপক ধর্মী বা হচ্ছে এটা জীবন দর্শনাশ্রিত কবিতা, জীবন দর্শনাশ্রিত কবিতা, মনে রাখবা, দর্শনাশ্রিত মানে দর্শন আশ্রিত কবিতা, রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। বিভীষণের প্রতি মেঘনাদ অর্থাৎ চাচার প্রতি ভাতিজার যে হচ্ছে আবেদন, এটা বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। এখান থেকে বলছে দেখো, হাই তা তো উচিত কি তব এ কাজ, অর্থাৎ বিভীষণ, মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে, হাই চাচা, তোমার কি এ কাজটা করা উচিত হয়েছে?
এখানে এটা বলতে এ কাজ বলতে কি বোঝানো হয়েছে? দেখো কুম্ভকর্ণের সহায়তা এটা হবে না, রামচন্দ্র আজ্ঞা এটা হবে না, লক্ষণের প্রবেশ এবং হচ্ছে বিভীষণের সহায়তা। মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে মানে যুদ্ধে যাওয়ার প্রাককালে মানে শুরুতে নিকুম্বিলা যজ্ঞাগারে মানে পূজারত অবস্থায় ছিল। সেখানে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে লক্ষণ প্রবেশ করে। কার সহায়তায়? বিভীষণ তার চাচার সহায়তায়। তখন ওই লক্ষণকে দেখে মেঘনাদ বলেছিল, চাচা তোমার এই কাজটা তো ঠিক হয়নি। অর্থাৎ এখানে কি হবে? লক্ষণের প্রবেশ। যদি এটা অপশনে না থাকে তাহলে সেটা বিভীষণের সহায়তা হবে। স্থাপিলা মানে স্থাপন করলো, বিধুরে চাঁদকে, বিধি স্থাপন ললাটে। অর্থাৎ যখন তার চাচা বিভীষণ লক্ষণকে নিয়ে এসেছিল নিকুম্বিলা চক্রাকারে, তখন মেঘনাদ বিভিন্ন উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে তার চাচাকে বোঝাতে চাইছিল, তুমি কেন লক্ষণের সাথে হাত মিলিয়েছো, তুমি এবার চলে আসো। তোমার বংশমর্যাদা অনেক উচ্চে, লক্ষণ তো অনেক নিচে অবস্থান করছে। খেয়াল করো, বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, অর্থাৎ বিধি চাঁদকে ওই নিশ্চল বা উপরে স্থাপন করেছে। সেই চাঁদ কখনো নিচে পড়ে ধুলায় গড়াগড়ি খায় না। অর্থাৎ এখানে এই বিধু শব্দটির অর্থ কি? বিধু শব্দটির অর্থ হচ্ছে চাঁদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অংশটুকু মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? স্বর্গ বানানে যখন ব ফলা থাকবে না তখন তার অর্থ হবে অর্ধাই, আর যখন ব ফলা থাকবে তখন তার অর্থ হবে বেহেশত। এটা হচ্ছে ষষ্ঠ স্বর্গ। এই কবিতাটি কোন ছন্দে রচিত? এটা মনে রাখবো, অমিত্রাক্ষর ছন্দ, অমিত্রাক্ষর। লঙ্কার কলঙ্ক মানে লঙ্কার যে কলঙ্কটা সেটা ভঞ্জিব আহবে মানে যুদ্ধ দ্বারা বিনষ্ট করব। মেঘনাদ বলেছিল যে এই যে লঙ্কায় যে লক্ষণ প্রবেশ করেছে, এটা যে তার কলঙ্কটা হয়েছে, কলঙ্কটা যুদ্ধ দ্বারা বিনষ্ট করব। অর্থাৎ এই যে ভঞ্জিব আহবে দ্বারা বুঝিয়েছে যুদ্ধ দ্বারা বিনষ্ট করা। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যের অন্তর্গত? এটা হচ্ছে মেঘনাদবধ কাব্য। কোন কাব্য? মেঘনাদবধ কাব্য। মানব কেন্দ্রিকতা কিসের সার কথা? এটা হচ্ছে নবজাগরণের। কি হবে? নবজাগরণের। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? এখানে হচ্ছে শব্দার্থগুলো এবং ছোট যে লাইনগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসবে। এবং কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যবাদী চেতনার, তিনি হচ্ছে এমন কবিতাগুলো লিখেছেন সেখানে কোনো হচ্ছে ভেদাভেদ থাকবে না, সবসময় সাম্যবাদী একটা মানসিকতার প্রতিচ্ছবি তার লেখনীর মধ্যে কিন্তু ফুটে উঠেছে। এখানে বলছে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস, ক্রন্দন মানে হচ্ছে কান্নাকাটি, ক্রন্দন শ্বাস এটা দেখো বিধবার বুকের ক্রন্দন শ্বাস। আর বঞ্চিতের মরম বেদনার কথা বলেছে, পরশুরামের কাঠের কুঠারের কথা বলেছে, ইসরাফিলের সিংহার কথা বলেছেন। এটা আসবে 100%। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এখানে কবি কাজী নজরুল ইসলাম এর কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? দেখো এই যে বাঁকা বাঁশের বাঁশরি এটা দ্বারা বুঝিয়েছে তার প্রেমে, আর রণতুর্য এটা হবে দ্রোহ। এখানে অপশনে দ্রোহ থাকতে পারে বা বিনাশ থাকতে পারে, বিনাশী সত্তা থাকতে পারে বা বিদ্রোহী সত্তা থাকতে পারে, এই তিনটের যে কোনো একটা থাকবে, প্রেম, দ্রোহ বা বিনাশী বা হচ্ছে বিদ্রোহী সত্তা। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা হচ্ছে বিজলি পত্রিকা। কি হবে? বিজলি পত্রিকায়। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? এখানে অরফিয়াস, ইসরাফিল, নটরাজ, তারপরে চেঙ্গিস রয়েছে। অর্থাৎ যেহেতু ঐতিহাসিক চরিত্র তোমাকে বের করতে হবে, সঠিক উত্তর কি হবে? যে চেঙ্গিস। এই কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলেছেন? অর্থাৎ ধর্মরাজের দণ্ডের কথা বলা হয়েছে, পিনাক পানির ত্রিশূলের কথা বলা হয়েছে, পরশুরামের কাঠের কুঠারের কথা বলা হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার ডমরু ত্রিশূলের কথা বলেছেন? দেখো পিনাক পানির, এবং বানানটা খেয়াল করো, পিনাক পানির ডমরু ত্রিশূলের কথা বলেছেন। এই কবিতার মূল শিক্ষা কি? মানে বিদ্রোহী কবিতা পঠনের মধ্য দিয়ে আমরা কোন বিষয় সম্পর্কে শিক্ষা পাই বা মেসেজ পাই? সেটি হচ্ছে অন্যায়ের প্রতিবিধানে সর্বদা সোচ্চার হওয়া, মানে অন্যায়ের কাছে মাথা নত না করে সবসময় সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা কি? মানে ভালো যে চেতনা, এই সুচেতনা সেটা হচ্ছে কি? দূরতর দ্বীপ। অর্থাৎ সুচেতনা, ভালো চেতনা আছে সেটা অনেক দূরে অবস্থান করছে। এই যে একটা দেশের সাথে অন্য দেশে যে যুদ্ধ বিগ্রহ সংঘটিত হচ্ছে সেটা এক সময় কিন্তু এটা নির্মূল হবে। অর্থাৎ সুচেতনা, ভালো যে চেতনাগুলো আছে সেটা পৃথিবীতে এখনো বিরাজমান রয়েছে, কিন্তু তার অস্তিত্বটা একটু দূরে আছে, সেটা বলছে। আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি, এটা হচ্ছে জীবনানন্দ দাশ হবে। নামের বানানটা গুরুত্বপূর্ণ, অপশনে দন্তস্ব থাকতে পারে, এটা কিন্তু তালবস্য হবে। মাল্যবান, সুতীর্থ
এই উপন্যাসটি কার? সেটা হচ্ছে জীবনানন্দ দাশ, এবং তার মা কিন্তু সভাকবি ছিলেন, জীবনানন্দ দাশের মা। সুচেতনা কবিতায় দূরতর দ্বীপটি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ, বিকেলের নক্ষত্রের কাছে। এটার ব্যাখ্যাটা দিচ্ছি, খেয়াল করো। সুচেতনায় যে ভালো যে চেতনাগুলো তার অবস্থান আছে, সেটা কোথায় আছে? কিন্তু অনেক দূরে আছে। যেমনটা দেখো বিকেলের নক্ষত্রের কাছে, মানে বিকেলের নক্ষত্র মানে তার অস্তিত্ব আছে কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক তেমনই ভাবে সুচেতনা আছে, সেটা অনেক দূরে আছে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। কিন্তু কোনো এক সময় এটা, এই যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি, একসময় নির্মূল হবে। সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবী ক্রমমুক্তি হবে? অর্থাৎ পৃথিবীর যে এই যে ব্যাধি রয়েছে এবং হানাহানি, যুদ্ধ বিগ্রহ এগুলো রয়েছে, এগুলো কাদের মধ্য দিয়ে ক্রমমুক্তি হবে? সেটা হচ্ছে মনীষীদের হাত ধরে। কাদের হাত ধরে? মনীষীদের হাত ধরে। পৃথিবীতে ব্যাপক যুদ্ধ রক্তপাত ঘটলেও কবিতার কবির মতে পৃথিবীকে জীবনময় করে রাখবে কোনটি? এই যে অনন্ত সূর্যোদয় পৃথিবীকে কি জীবনময় করে তুলবে। প্রতিদান কবিতায়, প্রতিদান এটা হচ্ছে দানের বদলে দান, অর্থাৎ প্রতিহিংসার পরিবর্তে এক প্রতিহিংসা প্রতিশোধের বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা এই কবিতায় ব্যক্ত হয়েছে। প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেছেন? সেটা হচ্ছে ফুল দান করেছেন। কবি যখন কাঁটা পেয়েছে তার প্রতিদানে সেটা তিনি ফুল দান করেছেন। জসীমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড ডিগ্রি প্রদান করা হয়? সেটা হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের প্রতিদানে, অর্থাৎ কবিকে যদি কেউ বিষে ভরা বান অর্থাৎ কটু কথা বলেছেন, তার প্রতিদানে কবিতাকে কি দিয়েছেন? বুক ভরা গান। আর বুক ভরা গান মানে হচ্ছে ভালোবাসা দিয়েছেন। আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা বিপরীত চিত্র দেখা যায়। এই কবিতায় জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা হচ্ছে বালুচর হবে। বালুচর কাব্য থেকে মানে সংগ্রহ করা হয়েছে। প্রতিদান কবিতার মূল উপজীব্য কি? মানে মূল বিষয় কি, মূল থিম? সেটি হচ্ছে স্বার্থহীন পরাত্মপরতা, মানে অন্যের কল্যাণে নিয়োজিত থাকতে হবে, ক্ষতি করা যাবে না, অন্যের উপকারে নিয়োজিত থাকতে হবে। যে মোড়ে করিল পথের বিভাগী বা বিরাগী, এটা গুরুত্বপূর্ণ 100%। এমন একটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে বলবে এর পরের চরণ কোনটি বা পরের লাইন কোনটি। সেক্ষেত্রে দেখো এটা হবে পথে পথে আমি ফিরি তার লাগি, অর্থাৎ যে কবিকে সন্ন্যাসী করেছে তার জন্যই আবার কবি কি পথে পথে ঘুরে বেড়ায়। প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? ঘর ও কুল। কবির ঘর যদি কেউ ভেঙে দিয়েছেন বা কুল ভেঙে দিয়েছেন, সেগুলো তিনি বেঁধে দিতে চেয়েছেন, অর্থাৎ বিপরীত চিত্র বা একটা পরোপকার মন মানসিকতা, যার মধ্যে কোনো হিংসা প্রতিহিংসার কোনো চিহ্ন নাই। উত্তরী, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, এবং এর পাশাপাশি মনে রাখবা কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। এরপরে আছে অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? সেটা হবে কি? অঞ্জলি বা উপহার রচনা। তাহার এই পরে মনে কবিতায় কবি কাকে মনে পড়ে? সেটি হচ্ছে দেখো মাঘের সন্ন্যাসী। এবং এইখানে যে তথ্যগুলো তোমাকে লাগবে সেটি, এই কবিতাটি হচ্ছে, এটা আসতে পারে পরীক্ষায়, নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। কারণ এখানে কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। এই কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে। কারণ দেখো শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে, ঠিক তেমনই ভাবে সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নিহাল হোসেন 1932 সালে আকস্মিক মৃত্যুবরণ করে। গাছ থেকে পাতা ঝরে পড়ছে, সম্পর্কে একটা মাইনাস। সুফিয়া কামালের প্রথম স্বামী মারা গিয়েছে। দেখো তাহলে এখানেও একটা মাইনাস সম্পর্ক, অর্থাৎ প্রকৃতি ও মানব মনের একটা সম্পর্ক ব্যক্ত হয়েছে এই কবিতায়। তাহার এই পরে মনে কবিতায় পাথার শব্দের অর্থ কি? পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। প্রথম প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায়। এটা 100%। গঠন রীতি দিক থেকে কোন বৈশিষ্ট্য? এটা হচ্ছে নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, কারণ কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। সুফিয়া কামালের গ্রন্থ 9 কোনটি? দেখো প্রশ্নে 9 আছে কিনা সেটা একটু দেখে নিবা ভালোভাবে। সাজের মায়া, মায়ার কাজল, কেয়ার কাটা, আর একটা আছে দেখো উদাত্ত পৃথিবী। এগুলো হচ্ছে সুফিয়া কামালের। কিন্তু এই যে মায়ার খেলা, এটা কিন্তু তার সাহিত্যকর্ম নয়। যেহেতু এখানে 9 বলেছে, তাহলে সঠিক উত্তর হবে খ। পদ্মাকে দেখে কেঁপে উঠেছে, পদ্মা কবিতা আছে। এই পদ্মা কবিতা দুইটা বৈশিষ্ট্য
বলা হয়েছে, এটা একদিকে যেমন হচ্ছে ইতিবাচক, একদিকে নেতিবাচক। পদ্মার পরে যে বন্যার পানির ধারণ ক্ষমতার, এই যে নদীর পানির ধারণ ক্ষমতার বাইরের পানি প্রবাহকে কি বলা হয়? বন্যা বলা হয়। এই যে পদ্মা নদীর যে উত্তাল একটা ঢেউ রয়েছে, তার আশেপাশে যে জনবসতিগুলো রয়েছে, তারা অনেক হচ্ছে সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে বন্যার সময়। মানে সবকিছু প্লাবিত হয়ে যায়, এবং যখন বন্যার পানি কমে যায় তখন ওই যে আশেপাশে যে পলি জমে, এবং সেখানে খুব ভালো ফসল উৎপাদন হয়। অর্থাৎ একদিকে ইতিবাচক দিক এবং একদিকে নেতিবাচক দিকের কথা এখানে ব্যক্ত হয়েছে। পদ্মাকে দেখে কেঁপে উঠেছে কারা? দুরন্ত হারমাদরা, দুরন্ত হারমাদ। এই কবিতায় জীবনের পথে পথে কি কুড়ানোর অভিজ্ঞতা বলা হয়েছে, অর্থাৎ এক এক ধরনের নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার হয়, সেটা বলা হয়েছে। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এটা হচ্ছে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়, প্রচুর অভিজ্ঞতা সঞ্চারিত হয়, অর্থাৎ পদ্মার আশেপাশে যাদের হচ্ছে বসতি, অর্থাৎ যারা বাস করে, তাদের অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। হারমাদ কারা? হারমাদ হচ্ছে যারা পর্তুগিজের জলদস্যু, অর্থাৎ যারা হচ্ছে সমুদ্রে কি করে, মানে ডাকাতি করে আর কি। অর্থাৎ দেখো, এই যে পদ্মার যে ঢেউ, ওই ডাকাতরাও কিন্তু ওই পদ্মাকে ভয় পায়। এটাকে বলা হয়েছে যে পদ্মার যে উত্তাল যে ঢেউ, সেটা হচ্ছে ওই ডাকাতরা যারা হচ্ছে সবার কাছ থেকে লুটে নেয়, লুণ্ঠন করে নেয়, তারাও ওই পদ্মাকে ভয় পাচ্ছে, এতটা বিধ্বংসী রূপে পদ্মার। এবং একদিকে নেতিবাচক দিক রয়েছে, একদিকে ইতিবাচক দিক রয়েছে। অর্থাৎ এই যে বন্যার পরে যে পলি জমে, সে পলিতে অনেক ফসল উৎপাদন হয়, জনবসতি যারা আছে তারা এখান থেকে চাষাবাদ করে উপকৃত হয়, সেটাকে বলছে। পদ্মা কবিতায় মূলত কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ দেখো, পদ্মার সাথে, অর্থাৎ পদ্মা নদীর সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ, মানে এক হয়ে যাওয়ার স্বরূপ এখানে ব্যক্ত হয়েছে। এরপরে দেখো, সুকান্ত ভট্টাচার্য, তাকে কিশোর কবি বলা হয়, এবং তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন আসে, যেমন ঘুম নেই, তারপরে দেখো ঘুম নেই, পূর্বাভাস, পূর্বাভাস, তারপর আছে মিঠে করা, মিঠে করা, তারপর আছে হরতাল, অভিযান। এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, কাব্য। এরপরে আরেকটা আছে, তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে। আকাল নামক একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য। এখানে বলছে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সাথে তিনি সম্পাদক ছিলেন, সেটা হবে দৈনিক স্বাধীনতা, এই পত্রিকার সাথে। এবং তিনি মাত্র 21 বছর বয়সে কিন্তু মারা যায়, 20 বছর 9 মাস, সেটাকে যে প্রায় 21 বছর বলা হয়। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন কিসের সাথে? বিপ্লব এবং মুক্তির পক্ষে, বিপ্লব এবং কি মুক্তির পক্ষে। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটা? এটা 100% দিয়ে রাখছি। এটি হচ্ছে দেখো আকাল নামক এই কাব্যগ্রন্থ তিনি সম্পাদনা করেছেন কাদের পক্ষে? ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে। 18 বছর বয়স বাঁচে কিসে? সেটা হচ্ছে দেখো দুর্যোগে আর ঝড়ে। কারণ এই বয়সের কিছু ইতিবাচক দিক আছে, মানে পজিটিভ দিক, যেমন আত্মবিশ্বাসী, তারপরে প্রাণ তীব্র প্রখর, তবে দুর্বার, আত্মপ্রত্যয়ী, এবং কিছু নেতিবাচক দিক, খারাপ দিক আছে, যেমন এখানে আছে আঘাত আছে, বেদনাগ্রস্ত আছে, সর্বনাশের অভিঘাত, এগুলো হচ্ছে নেগেটিভ দিক। এ বয়স জানে রক্তদানের পুণ্য, প্রশ্নটা এমন আসতে পারে যে 18 বছর বয়সে কি নাই, বা এ বয়স কি জানে যে রক্তদানের পুণ্য, সেটা হচ্ছে শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদানকে বুঝিয়েছে। 18 বছর বয়স কোন ছন্দে রচিত? 100%, বিশেষ করে সোনার তরী 18 বছর বয়স প্রতিদান। আর হচ্ছে ফেব্রুয়ারি 1969, এটা তোমার হচ্ছে গদ্য ছন্দের মধ্যে যাবে, এবং আলাদা একটা ছন্দ, আর বিভীষণের প্রতি মেঘনাদ, সেটা তো অমিত্রাক্ষর হবে। এটা কি হবে? যে মাত্রাবৃত্ত। এ বয়স জানে রক্তদানের পুণ্য, এ বাক্যটি নিচের কোন বাক্যকে সমর্থন করে? অর্থাৎ এখানে দেখো, এই যে এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর, এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর, বর উচ্চারণ হবে না। ফেব্রুয়ারি 1969 কবিতা এটা গণজাগরণের কবিতা। এখান থেকে যদি প্রশ্ন আসে, তোমার বলবে সালাম এবং বরকত, অর্থাৎ এই কবিতায় ভাষা শহীদ কয়জনের নাম আছে? 2 জন। ভাষা শহীদ হচ্ছে 2 জন আছে। আর ভাষা শহীদ যদি না বলে, ভাষা শহীদ যদি না বলে, সেই ক্ষেত্রে শহীদ আছে 3 জন, আসাদুজ্জামান, মতিউর আর শামসুজ্জোহা, 3 জনের কথা বলা হয়েছে। আর এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটা বছরে এটা আসে, যেই কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সঙ্গে। এবং আরো বলা হয়েছে সেই ফুল, এই স্লাইড থেকে একটা প্রশ্ন পাবা,
সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুল বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, বাংলা ভাষা। আরেকটা আছে হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা কি বোঝানো হয়েছে, হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা কি বোঝানো হয়েছে এটা মনে রাখবা, সেটি হচ্ছে পূর্ব বাংলাকে, অর্থাৎ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাকে বোঝানো হয়েছে। এই কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে, আমাদের চেতনার রং বলা হয়েছে, আমাদের চেতনার রং। ফেব্রুয়ারি 1969 কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমল বন কি হচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, তো কমল বন তছনছ কথা বলা হয়েছে। এই যে দেখো সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে সেই ফুল বলতে কি বোঝানো হয়েছে, তখন সেটা কি হবে, দেখো যদি বলতো সাধারণ অর্থ সেক্ষেত্রে 21-এর কৃষ্ণচূড়া হতো, যেহেতু বলছে কি বোঝানো হয়েছে সেক্ষেত্রে অর্থটা পরিবর্তন হয়ে যাবে, বাংলা ভাষা। শামসুর রহমানের কাব্যগ্রন্থ, শামসুর রহমান হবে, অপশনে কিন্তু রহমানও থাকবে, খেয়াল করে এখানে আকার আছে। তার কাব্যগ্রন্থ আছে উদ্ভট, উঠের পিঠে চলেছে স্বদেশ। শহরের পথে আবারও কৃষ্ণচূড়া ফোটার মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ সংগ্রামী চেতনা ব্যক্ত হয়েছে, সংগ্রামী চেতনা ব্যক্ত হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা, এটা দেখো এটা গণজাগরণের কবিতা, গণজাগরণ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর লেখা। অর্থাৎ কবির পূর্বপুরুষের করতলে, করতল মানে হাতের তালুতে কিসের সৌরভ ছিল, পলিমাটির সৌরভ ছিল, কারণ তারা কৃষক ছিলেন, মাটির সাথে লেগেছিলেন, মৃত্তিকা সংলগ্ন ছিল। পূর্বপুরুষের পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল, কারণ তিনি হচ্ছে ক্রীতদাস ছিলেন, অর্থাৎ যে শোষক শ্রেণী তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা পিছন থেকে আক্রমণ করেছে, পিঠে এমন ভাবে আঘাত করেছে রক্ত জমাট বেঁধে গিয়েছে, রক্তের রং লাল, রক্ত জবার রং লাল, অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে বলছে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা ক্রীতদাস ছিলেন, তাদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উজ্জ্বল জানালা কিসের প্রতীক, দেখো এটা কি হবে, মুক্ত জীবনের প্রত্যাশা, মুক্ত জীবনের প্রত্যাশা। আর পাহাড় হচ্ছে বাধা বিপত্তির প্রতীক। কিংবদন্তি ক নম্বরে আসতে পারে, কিংবদন্তি শব্দের অর্থ কি, সেটি হবে জনশ্রুতি, এবং এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। কিসের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা হচ্ছে দেখো যেগুলো ছোট লাইন সেগুলো থেকে হুবহু উঠিয়ে দিবে, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তারপরে এখানে আছে যে গাভীর পরিচর্যা করে বা যে চাষাবাদ করে বা যে হচ্ছে মৎস্য পালন করে, এই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো থেকে প্রশ্ন প্রতি বছরই আসে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার রচয়িতাকে, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ। চিত্রকল্প নির্মাণের পূর্ব শর্ত কি, মানে চিত্রকল্প তুমি নির্মাণ করবা তার একটা শর্ত হচ্ছে অভিনবত্ব সৃষ্টি করা, অভিনবত্ব সৃষ্টি করা, নব অর্থ হচ্ছে নতুন এবং নয়কেও বোঝায় এটা। প্রত্যাবর্তনের লজ্জা অর্থাৎ ফিরে আসার লজ্জা, এটা নতুন কবিতা, মানে ফুল সিলেবাসে, আগে শর্ট সিলেবাসে ছিল না। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কিভাবে ঘরে ফিরবেন বলে উল্লেখ করেছেন, অর্থাৎ কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে, এই সাদা বানান কিন্তু এখানে ঠিক আছে, এটা কিন্তু মূল বই অনুসারে, অর্থাৎ কুয়াশার সাদা পর্দা পর্দা দোলাতে দোলাতে তিনি আবার হচ্ছে ঘরে ফিরে আসবেন, এটা বলা হয়েছে। স্টেশনে পৌঁছে কবি কি রঙের আলোর সংকেত দেখেছিলেন, সেটা নীল রঙের, অর্থাৎ ট্রেন, তিনি এত কষ্ট করে ট্রেন স্টেশনে গিয়েছে, মানে গ্রাম থেকে শহরে যাবে, কিন্তু যখনই স্টেশনে এসে পৌঁছালো তখন দেখলো হচ্ছে কি ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবং ট্রেন যখন ছেড়ে দেয় দেখবে নীল রঙের একটা হচ্ছে সিগন্যাল কিন্তু দেয়, মানে ছেড়ে যাওয়ার যে একটা সংকেত আর কি। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কে কোনোদিন ট্রেন ফেল করেনি, মানে কে কখনো ট্রেন যে মিস করেনি, যেমনটা লেখক করেছে আর কি। অর্থাৎ দেখো এখানে সঠিক উত্তর এই যে জাহানারা আছে, জাহানারা সে কখনো ট্রেন মিস করেনি, মানে ফেল করেনি আর কি। জাহানারা, পরের প্রশ্নটি, কত মাইল হেঁটে কবি স্টেশনে পৌঁছাতে হয়েছিল, অর্থাৎ তার গ্রাম থেকে শহরটা মানে রেল স্টেশনটা অনেক দূরে, অর্থাৎ তাকে 7 মাইল অতিক্রম করে স্টেশনে আসতে হয়েছিল, তারপরেও কিন্তু অবশ্যই ট্রেনটা মিস করেছিল। তার মা বাবা তাকে বিভিন্ন পরামর্শ দিয়েছিল, তুই বরং আজটা রাতটা জেগেই থাক, অন্যদিন তো তুই পড়ার নামে এমনি জেগে থাকিস, কারণ তোর সকালে ট্রেন রয়েছে, তোর শহরে যেতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সে ট্রেনটা মিস করেছিল। এরপরে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার মূল সুর কি, বা এই কবিতাটার মূল থিম কি, সেটা হচ্ছে মাতৃভূমি প্রীতি, অর্থাৎ যে প্রত্যেকেরই একটা গ্রামের প্রতি আলাদা একটা টান রয়েছে, বা নিজ জন্মভূমির প্রতি আলাদা একটা ভালোবাসা রয়েছে, মমত্ববোধ রয়েছে, সেখানে বারবার ফিরে আসতে চাই সবাই, সেটা হচ্ছে মূল সুর।
এই কবিতার মূল উৎস কি সেটা দেখো যে সোনালী কাবিন, সোনালী কাবিন। মোতাহার হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? মোতাহার হোসেন চৌধুরী নদীকে, ধর্মকে, এখানে ধর্ম হবে না এবং আত্মা হবে না, এবং নদী রয়েছে এবং আরেকটা রয়েছে বৃক্ষকে। এবং মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে আরো যে ইন্টারেস্টিং তথ্য দুইটা, তিনি হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এবং শিক্ষা একটা পত্রিকা আছে, এই পত্রিকার সাথে কিন্তু তার যোগসূত্র ছিল। দেখো নদীর যে সাগরে পতিত হয় এটা হচ্ছে তার সার্থকতা, এটা বিসর্জন বলা হয়েছে। আর বৃক্ষ সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম থেকে এই যে ফুল ফল ফোটানো এবং মানুষের সেবায় মানে নিয়োজিত হওয়া, এটাকে তার সার্থকতা বলা হয়েছে। অর্থাৎ বৃক্ষের কাছ থেকে মানুষকেও কি করতে হবে, শিক্ষা নিয়ে অপরের কল্যাণে নিয়োজিত থাকতে হবে।